15 আগস্ট বিকেলবেলা আনুমানিক 4টার দিকে রাজধানীর উত্তরা এলাকায়, যেটা জসিমউদ্দিনের নিকটবর্তী আড়ংয়ের সামনে, একটি মর্মান্তিক ও নির্মম ঘটনা ঘটে, যেখানে বাস র্যাপিড ট্রানজিট যে প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে, সেই প্রকল্পের কার্যক্রম চলাকালীন সময়ে ক্রেন থেকে একটি গার্ডার ছিটকে পড়ে একটি প্রাইভেট কারের উপরে আছড়ে পড়ে। ঘটনাস্থলে 5 জন একই পরিবারের সদস্য নির্মমভাবে মৃত্যুবরণ করেন। অলৌকিকভাবে গুরুতর আহত অবস্থায় বেঁচে যায় একই পরিবারের 2 জন নবদম্পতি, যাদের গত শনিবারে বিয়ে হয়েছিল, এবং তারা সকলে মিলে আনন্দঘন পরিবেশের মাধ্যমে তারা বৌভাতে অংশ নিতে তারা যাচ্ছিলেন। উক্ত ঘটনার পরপরই আপনারা জানেন, র্যাব সদর দপ্তরের র্যাপিড রেসপন্স টিম এবং র্যাব 1-এর আভিযানিক দল বা বেশ কিছু সদস্য ঘটনাস্থলের দিকে দ্রুততম সময়ের ভিতরে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ক্রাউড ম্যানেজমেন্ট এবং উদ্ধার কার্য সম্পন্ন করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সমন্বয়ে ঘটনাস্থল থেকে যে প্রাইভেট কার, সেটি উদ্ধার করা সম্ভব হয় এবং যে 5 জন নির্মমভাবে মৃত্যুবরণ করেন তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিকভাবে যে গার্ডারটি ছিল সেটি কোনোভাবেই প্রাইভেট কারের উপর থেকে সরানো যাচ্ছিল না। র্যাবের পক্ষ থেকে বিভিন্ন ক্রেন অপারেটরদের সাথে যোগাযোগ করা হয় এবং পরবর্তীতে আমরা একজন ক্রেন অপারেটরকে ম্যানেজ করতে পারি, যে ক্রেনের মাধ্যমে এই গার্ডারটি সরাতে রাজি হয়। পরবর্তীতে আমাদের তত্ত্বাবধানে সেই ক্রেন অপারেটর গার্ডারটি সরিয়ে ফেলেছিল বিধায় তখন এই প্রাইভেট কারটি এবং প্রাইভেট কারের ভিতরে নির্মমভাবে মৃত্যুবরণ করা মৃতদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়। র্যাব যে শুধু উদ্ধার কার্য পরিচালনা করেছে তাই নয়, পাশাপাশি র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 1, র্যাব 3, র্যাব 4, র্যাব 6 এবং র্যাব 12-র আভিযানিক দল দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট যে ক্রেন অপারেটর এবং সেখানে নিয়োজিত যে হেল্পার, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যে সেফটি ইঞ্জিনিয়ার এবং সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল, যারা সিভিল ট্রাফিক কন্ট্রোল যারা মেনটেন করছিলেন, তাদের 2 জন, তাদের যে নির্দেশদাতা তাকে এবং এই ট্রেন যাদের মালিক পক্ষ সবাইকে গ্রেফতার করে সক্ষম হয়। সবাইকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য, ভিকটিম পরিবারের পক্ষ থেকে অবহেলাজনিত কারণে মৃত্যুবরণ একটি মামলা হয়েছে, যেখানে যাদেরকে আসামি করা হয়েছে সেই আসামির সাথে প্রাথমিকভাবে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, ঘটনার দিন 15 আগস্ট দুপুর 1400 ঘটিকায় এই বিআরটি প্রকল্পের কার্যক্রম, যে গার্ডার স্থানান্তরের যে কার্যক্রম শুরু হয়। প্রথমে 1400 ঘটিকায়
একটি গার্ডার স্থানান্তর করে এক জায়গায় স্থাপন করা হয়। পরবর্তীতে আনুমানিক 1600 ঘটিকায় আরেকটি গার্ডার স্থানান্তর করাকালীন সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। এখানে উল্লেখ্য, গার্ডারটি অপারেট করছিলেন বা গার্ডারটি চালনা করছিলেন হেল্পার রাকিব। গার্ডারের যে অরিজিনাল যে অপারেটর আলামিন, সে তখন নিচে অবস্থান করছিল। অপারেটর আলামিন তার হেভি যানবাহন চালনার কোনো লাইসেন্স নেই, যেটা একটি ক্রেন অপারেট করতে হেভি যানবাহন চালনার লাইসেন্স প্রয়োজন। আর হেল্পার আলামিন, সে তো 3 মাস যাবত এখানে হেল্পারের কার্যক্রম পরিচালনা করছিল, তার তো কোনো ধরনের লাইসেন্সই নেই। সরি, হেল্পার যে রাকিব, তার কোনো ধরনের লাইসেন্স নেই এবং সে এখানে হেল্পার হিসেবে নিয়োজিত ছিল। ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার, যার দায়িত্ব ছিল আজমপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই বাস র্যাপিড ট্রানজিট যে কার্যক্রমটি চলমান রয়েছে সেটা সেফটি বা নিরাপত্তা নিশ্চয়তা বিধান করা, এবং তার তত্ত্বাবধানে সেখানে ট্রাফিক ম্যান হিসেবে রুবেল এবং আফরোজ কর্মরত ছিল। এখানে উল্লেখ্য, এত হেভি একটি গার্ডার শিফটিং করার সময় কোনো ধরনের কন্ট্রোল লাইন বা কোনো ধরনের নিরাপত্তা লাইন দেয়া হয় নাই। এখানে অপ্রতুল নিরাপত্তা কর্মী ছিল বা ট্রাফিক ম্যান ছিল। পাশাপাশি এখানে যারা ছিলেন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাই। এরকম একটি কার্যক্রম পরিচালনার পূর্বে ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ অথবা ডিএমপিকে তাদের জানানো উচিত ছিল। এই ধরনের কোনো তথ্য কাউকে দেয়া হয় নাই। পাশাপাশি যেখানে একজন সিগন্যাল অপারেটর থাকে, কমপক্ষে 2 জন থাকার কথা ছিল, যে মূলত ক্রেনকে গাইড করে যে সব কিছু ঠিক আছে কিনা, এই ধরনের কোনো সিগন্যাল ম্যান ঘটনাস্থলে ছিল না। সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে যাকে বলা হচ্ছে, তিনি এসএসসি পাস। এই ধরনের চাকরির অভিজ্ঞতা তার আগে নেই বা সে এই ধরনের কোনো ট্রেনিং প্রাপ্তও তিনি নন। লাইনম্যান বা ট্রাফিক ম্যান হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে, একজন এখানে 17 দিন যাবৎ কাজ করছেন, আরেকজন এখানে 2-3 মাস যাবৎ কাজ করছেন। তারাও লেখাপড়া তাদের খুব একটা বেশি নেই। পাশাপাশি এই ধরনের প্রকল্পে ট্রাফিক ম্যান হিসেবে কাজ করার মতো কোনো প্রশিক্ষণ তাদেরকে দেয়া হয়নি। তাদেরকে নেওয়া হয়েছে নাম সর্বস্ব একটি কোম্পানি, ফোর্ড ব্রাদার্স গার্ড, যেই কোম্পানির নিরাপত্তা প্রহরী বা এই ধরনের ট্রাফিক কন্ট্রোল করার মতো কোনো দক্ষতা, লাইসেন্স, অনুমোদন কিছুই নেই। তাদের কাছ থেকে এই 2 জনকে নেওয়া হয়েছে। আর কোনো সিগন্যাল ম্যান তো এখানে নিয়োজিতই করা হয় না। ঘটনাস্থলে ব্যবহৃত যে ক্রেনটি ছিল, প্রাথমিক তথ্য অনুযায়ী আমরা জেনেছি এই ক্রেনটি সর্বোপরি সক্ষমতা বা সার্বিক সক্ষমতা 80 টনস। যেখানে যেই কোম্পানি এই ক্রেনটি দিয়েছে, বিল ট্রেড ইঞ্জিনিয়ারিং, এই কোম্পানির আমরা 2 জনকে গ্রেফতার করেছি। আমরা রুহুল আমিন এবং তোফাজ্জল হোসেন ওরফে তুষার, এই 2 জনকে আমরা গ্রেফতার করেছি। একজন স্বত্বাধিকারী বা মার্কেটিং ম্যানেজার, আরেকজন হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি এই যে ক্রেনটি ব্যবহার করা হয়েছে, এই ক্রেনের যে ফিটনেস সার্টিফিকেট, এটি মেয়াদ উত্তীর্ণ।
প্রাথমিকভাবে তারা আমাদেরকে জিজ্ঞাসাবাদে এখনো তারা আমাদেরকে বলতে পারেনি এই ট্রেনটি কবে থেকে চালনা করা হচ্ছে। তারা আনুমানিক বলছে 96-97, যেহেতু তারা সাম্প্রতিক 3 বছর যাবত এই কোম্পানিতে তারা যোগদান করেছে এবং এই ট্রেনটির ফিটনেস ছিল না। তাদের বক্তব্য অনুযায়ী এই ট্রেন দিয়ে সর্বোচ্চ 45 থেকে 50 টন ওজনের যে বিভিন্ন গার্ডার বা বিভিন্ন বস্তু সেটা শিফট করা কমফোর্টেবল বলে তাদের বক্তব্যে আমরা জেনেছি। যেখানে বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের বক্তব্য এবং অ্যানালাইসিসের মাধ্যমে অনুমেয় সেখানে যে গার্ডারটি ছিল সেটির ওজন আনুমানিক 60 থেকে 70 টন। একইভাবে এই ট্রেনটি যখন এই অন্য অ্যাঙ্গেলে বা অন্যভাবে লোড তারা বহন করে তখন কিন্তু সক্ষমতা আরো কমে যায়। হেল্পারের যে প্রাথমিকভাবে যে মূলত তখন ট্রেনটি চালাচ্ছিলেন তার বক্তব্যে আমরা যেটি পেয়েছি, ট্রেনটির কন্ট্রোল সে হারিয়ে ফেলেছিল, যার ফলশ্রুতিতে এই দুর্ঘটনাটি ঘটেছিল। এবং এই ধরনের ওয়েটেজের যে গার্ডার এগুলো শিফট করার ক্ষেত্রে কাউন্টার লোড ব্যবহার করা উচিত ছিল, কাউন্টার লোড ব্যবহার করা হয় নাই। এই ধরনের গার্ডার শিফট করার ক্ষেত্রে আরেকটি ক্রেন পাশাপাশি স্ট্যান্ড বাই রাখা উচিত ছিল, সেটি রাখা হয় নাই। এবং এই সকল সরঞ্জামাদি যে সাপ্লাই করা বা যাদেরকে টেন্ডারের মাধ্যমে কাজ দেওয়া হয়েছিল সেই ইফসকন কোম্পানির স্বত্বাধিকারী ইফতেখার এবং যে মার্কেটিং ম্যানেজার আজহারকেও আমরা গ্রেফতার করেছি মূলত এই ধরনের অবহেলাজনিত কারণে। তাকে আমরা প্রাথমিকভাবে গ্রেফতার করেছি, যেখানে সঠিকভাবে ট্রেন উপস্থাপনের বিষয় ছিল, যেখানে একটি ট্রেন স্ট্যান্ড বাই রাখা উচিত ছিল, যেখানে এই ট্রেনের সক্ষমতা যাচাই করা উচিত ছিল। এই বিষয়গুলো তারা অবহেলা করেছে। ঘটনার যে কোম্পানি যার কার্যক্রম পরিচালনা করতে যে এত কিছু, সেই ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গেজুবা গ্রুপ কোম্পানি, সেই কোম্পানির যে প্রকিউরমেন্ট অফিসার অথবা যিনি টোটাল ম্যানেজমেন্ট কার্যক্রম করে আসছিলেন যে মঞ্জুরুল ইসলাম, পাশাপাশি আমরা যাকে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে আমরা সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে গ্রেফতার করেছি জুলফিকার, তিনিও এই চায়না গেজুবা গ্রুপ কোম্পানির একজন এমপ্লয়ি, এবং রুবেল এবং আফরোজ মিয়া যারা ট্রাফিক লাইনম্যান বা ট্রাফিক ম্যান হিসেবে কর্মরত ছিল তারাও কিন্তু এখানে এমপ্লয়ি হিসেবে ছিলেন। এই যে টোটাল যে কার্যক্রম অ্যাসাইন করা, কে কাজ করবে, কোথায় কাজ করবে, অ্যাসাইনমেন্ট, প্রকিউরমেন্ট, সঠিক জিনিস গ্রাউন্ডে কাজ করছে কিনা, টোটাল দায়িত্ব ছিল এই চাইনিজ গেজুবা গ্রুপ কোম্পানি লিমিটেডের মঞ্জুরের। মঞ্জুর এখানে প্রকিউরমেন্ট অফিসার, পাশাপাশি উনি চায়না ভাষায় পারদর্শী বিধায় টোটাল ম্যানেজমেন্ট কার্যক্রমটি উনি পরিচালনা করে আসছিলেন। এখানে এই কথাও এসেছে যে এই হেল্পার এবং এই যে অপারেটর তারা ওই দিন রাতেও এখানে কার্যক্রম পরিচালনা করেছিল এবং মূলত পুনরায় রাতের বেলায় এই কার্যক্রম গার্ডার শিফটিংয়ের যে কার্যক্রম এটি পরিচালনার কথা ছিল, বাট যেহেতু ওই দিন বন্ধের দিন ছিল এবং বিভিন্ন কারণে তাদের কর্মচারীও সেদিন কম ছিল, এই জন্য সেখানে গ্রাউন্ডে পর্যাপ্ত পরিমাণে লোক ছিল না এবং তারা সেখানে পর্যাপ্ত পরিমাণে লোক ব্যতীত তারা কার্য সম্পাদন করার চেষ্টা তাদের ছিল। গ্রেফতারকৃত আজহার, যিনি এই ইফসকন কোম্পানির একজন এমপ্লয়ি, তিনি মঞ্জুরের সাথে সমন্বয় করে এই সকল মালামাল বা ভারী সরঞ্জামাদি সাপ্লাই দেয়া এবং এই যে
এই ধরনের যাদের সক্ষমতা নেই তারা ক্রেন অপারেটর হিসেবে কাজ করা এবং যাদের এই সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সক্ষমতা নেই তাদেরকে নিয়োগ দেওয়া সার্বিকভাবে টোটাল সমন্বয় তারা দুজন বিভিন্ন সময় করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। ভাই, আমি ওখানে আরো কয়েকজনের সাথে কথা বলেছিলাম। আমি যে কজন মানে চালকদের সাথে কথা বলেছি তারা কিন্তু অনেকেই লাইসেন্স দেখাতে পারেনি, বা যারা লাইসেন্স দেখিয়েছে তাদের বেশিরভাগ লাইসেন্স কিন্তু আপনার নর্মাল যে লাইসেন্স, এসব গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু লাইসেন্স, হেভি লাইসেন্স প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমি তো বলেছি থাকবে কিনা, মানে বর্তমানে যারা আছে তাদের মধ্যেও আছে। এখানে কিন্তু 15 বছরের একজন ছেলে পাওয়া গেছে যে এরকম ট্রেন চালাচ্ছে, আমরা স্পটে গিয়ে পেয়েছিলাম। তো এখন ড্রাইভার বিআরটি প্রকল্প বলছে তারা কোনো ড্রাইভার নেবে না। তা আসলে এখানে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? একটু সম্মতি দিচ্ছি, সেটা হচ্ছে শুধুমাত্র এই প্রতিষ্ঠানে না, যে কোনো নির্মাণ প্রতিষ্ঠানে আপনি লক্ষ্য করে দেখবেন তাদের ট্রাক থেকে শুরু করে কোনো কিছুর কোনো নাম্বার প্লেট নেই। এটা খুবই উল্লেখযোগ্য একটি বিষয়। আচ্ছা, এখানে একটি বিষয় উল্লেখ্য, ঘটনার পরপর আপনারা জানেন একটি তদন্ত কমিটি করা হয়েছে, 5 সদস্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি এখানে পুঙ্খানুপুঙ্খানু কাজ করছে যে এই বিআরটিএ প্রকল্পে বা এই ধরনের গার্ডার পড়ে যাওয়া দুর্ঘটনা কিন্তু আগেও ঘটেছে, আপনারা জানেন। সো তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খানু কাজ করছে এবং এইখানে আর কারো গাফিলতি রয়েছে কিনা, বা এই যে কথাগুলো আপনি বলেছেন প্রকল্পে অন্যান্য জায়গায় যারা কাজ করছে তাদের সঠিক ড্রাইভিং লাইসেন্স নেই বা যাদের যোগ্যতা নেই কাজ করার মতো, বা সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার মতো যাদের যোগ্যতা নেই তারা এখানে কাজ করছেন। তারা কিন্তু তদন্ত কমিটি এটা নিয়ে কাজ করছে, তাদের কিভাবে নিয়োগ দেওয়া হলো, তারা কিভাবে কাজ করছে এটা নিয়ে কিন্তু তারা কাজ করছেন। আপনারা জানেন এলিট ফোর্স র্যাব ঘটনার পরপর এই ঘটনার সাথে সংশ্লিষ্ট গ্রাউন্ডে যারা আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি, যারা এই ঘটনা মানে যারা আরেকটু সচেতন হলে বা তারা যদি আরেকটু কেয়ারফুল হতেন বা নিয়ম মেনে কাজটা করতেন তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলে আমরা প্রাথমিকভাবে মনে করেছি। তাদেরকে কিন্তু আমরা প্রাথমিকভাবে গতকালকে গ্রেফতার করে আপনাদের আইনে হাতে সোপর্দ করছি। এখানে কিন্তু এটাই শেষ না যে এটা এখানে এই 10 জনই আসামি বা আর কেউ হবে না, ব্যাপারটা এরকম না। এখানে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, যে মামলা হয়েছে বিজ্ঞ আই উনি তদন্ত করবেন। আপনারা জানেন 5 সদস্য একটি কমিটি করা হয়েছে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে, তারাও কাজ করছেন যে এখানে আর কারো গাফিলতি রয়েছে কিনা, এবং এই যে চায়না গেজুবা গ্রুপ কোম্পানি তাদের ব্যাপার সব বিষয়গুলো কিন্তু তারা তদন্ত করছেন। সো সেখানে নিশ্চয়ই বের হয়ে আসবে যে এখানে যদি আর কারো গাফিলতি থাকে সেটাও বের হয়ে আসবে, তখন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। 15 আগস্ট ছিল সরকারি ছুটির দিন, ওদিন তারা কার নির্দেশনায় কাজগুলো করছে? যেটা কোম্পানির নির্দেশনা, এবং যে মেইন ম্যান মঞ্জুরের কথা আমি বলেছি, যিনি মূলত এখানে প্রকিউরমেন্ট অফিসার বা ম্যানেজমেন্ট অফিসার হিসেবে তাকে অনেকে বলে, তিনিই বলেছিলেন কাজ করার জন্য। এবং সেখানে তাদের অন্যান্য লোকও ছিল, এই যে চায়না গেজুবা কোম্পানি যারা চাইনিজ লোক তারাও স্পটে ছিল, একটু দূরে ছিল। এবং বাট যেটা আমি বলেছি যে তুলনামূলকভাবে নিরাপত্তায় নিয়োজিত লোক তুলনামূলক কম ছিল, ট্রাফিক লাইনম্যান, সিগন্যালম্যান, এই লোকগুলো তুলনামূলক কম ছিল। এবং যেই নিয়ম মেনে কাজ করার কথা, যে ট্রাফিক পুলিশকে জানানো বা ডিএমপিকে জানানো, এটা হেভি লোড শিফটিংয়ের বিষয়। এখানে একটি কাউন্টার লোড ছাড়া এই ধরনের ক্রেন কন্ট্রোল করা ইট ইজ ডিফিকাল্ট। আপনারা দেখেছেন যখন এই ধরনের হেভি লোড শিফট করা হয়, ক্রেনে 4 দিকে 4টা কাউন্টার লোড থাকে, এবং এখানে যে ট্রেনটি হেলে পড়েছিল, সো কাউন্টার লোড থাকলে হয়তো হেলে নাও পড়তে পারতো। অনেক কিছু এখানে বাইপাস করা হয়েছে। নিরাপত্তা মেনটেন করার যে বিষয়টা, নিরাপত্তা বেষ্টনী ছিল না, মানে একটি নিরাপত্তা মেনটেন করে যেভাবে কাজ করা উচিত ছিল এই ধরনের বেশ কিছু জিনিস ওনারা বাইপাস করেছে। এবং একটি একটি করে যে যায়, এবং সবগুলো আপনাদেরকে বলেছি, হেল্পার চালাচ্ছিল, ইভেন হেল্পার কেন চালাচ্ছিল? প্রধান চালক তো নিচে ছিল, ও ছিল কেন? কারণটা কি ছিল? হেল্পার প্রধান চালকের যে বিষয় সেটি হচ্ছে যে এখানে দুটি বিষয়। অনেক ক্ষেত্রে আমাদের প্রধান চালকরা হেল্পারকে শেখানোর চেষ্টা করেন, এটি একটি বিষয় থাকে। সেকেন্ড হলো প্রধান চালক বলেছেন জাস্ট 2টার সময় যে একটি গার্ডার শিফট হয়েছিল সেটি উনি করেছেন, তারপর উনি নিচে নেমেছেন রিল্যাক্স বা অন্যান্য ইয়ার জন্য। এবং
পরবর্তীতে মূলত নিচে অবস্থান করছিলেন, হেল্পার এটা চালাচ্ছিলেন। কারণটা কি? সেই রিল্যাক্সের জন্য দিছে? প্রাথমিকভাবে ওনার রিল্যাক্সটাই মেইন, মানে মূলত হেল্পারকে কাজ যে দেয়া সেটি মূলত ড্রাইভার নিজেই দিয়েছেন। এখানে ওনারা দুজনই ছিলেন, সেখানে তারা আগের দিন রাত্রেও কাজ করেছেন, একটি গার্ডার শিফট করেছেন, তারপরে অপারেটর তিনি নেমেছেন, হেল্পার উঠেছেন, মূলত এইভাবেই তারা কাজ করেছেন। একটু বলবেন কি, প্রত্যেক এই ধরনের ঘটনার পরে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের মেয়র সহ অনেকে দৌড়ঝাঁপ করেন যে এই সমস্যা ওই সমস্যা, আমরা এখন এই ব্যবস্থা নিব, কিন্তু এত বড় কর্মযোগ্য সিটি কর্পোরেশন যে একটা নিয়মতান্ত্রিক ওয়েতে ট্রাফিক কিভাবে চলছে, কোথায় জিনিসপত্র রাখা হচ্ছে, কি কারণে যানবাহন বাধাগ্রস্ত হচ্ছে, ট্রাফিক ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, সেই দায়িত্বটা কি সিটি কর্পোরেশন ছিল না? এই দায় কি তাদের বর্তায় না? আচ্ছা দেখেন, এখানে এরকম একটি কাজ সম্পাদনের ক্ষেত্রে অনেকগুলো স্টেক হোল্ডার ইনভলভ, অনেকগুলো স্টেক হোল্ডার। দেখেন যারা কাজ করছিল তাদেরই কতগুলো স্টেক হোল্ডার আমি আপনাদেরকে বললাম, সিগন্যালম্যান, লাইনম্যান, সিকিউরিটি অফিসার, সেফটি ইঞ্জিনিয়ার, মানে তাদের যে নিজস্ব লোক। তারপরে আমরা ইনভলভ, আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের জানানোর কথা, কারণ এখানে একটা হেভি, মানে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে এর মধ্যে সবচেয়ে ব্যস্ততম জায়গা কিন্তু জসিমউদ্দিনের এই জায়গাটি, এবং র্যাবের র্যাপিড রেসপন্স টিম দ্রুততম সময়ে পৌঁছাতে পেরেছে। সেটা দুটি কারণ, একটি হলো আমাদের একজন কর্মকর্তাও সেখান দিয়ে যাচ্ছিলেন, একদম তার 5 থেকে 10 মিটারের সামনেই ঘটনাটি ঘটেছে। দ্বিতীয়ত আমাদের র্যাব ওয়ান একদম কাছে ছিল এবং আমাদের হেডকোয়ার্টারও একদম কাছে ছিল, আমরা অফিসে ছিলাম। তো এখানে আমি মনে করি যে এখানে হয়তো অনেকেরই অনেক গাফিলতি থাকতে পারে, যেটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি এটা নিয়ে কাজ করছেন। যদি সিটি কর্পোরেশনের কোনো বিষয় এখানে থাকে, কমিটির হয়তো রিপোর্টে সেটি চলে আসবে। আমাদেরও যদি কারো কোনো গাফিলতি থাকে সেখানেও রিপোর্টে চলে আসবে। যেই কোম্পানি তারা কাজ করছিলেন, বাহ্যিকভাবে আমরা যেভাবে দেখেছি তাদের অনেক শর্টকামিজ ছিল অনেক ইস্যুতেই, সেই বিষয়গুলো উঠে আসবে এবং আমরা আশা করি এই বিষয়গুলো যখন উঠে আসবে এবং সবাই যখন বুঝতে পারবে, ভবিষ্যতে আমরা আশা করি এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে আমরা মনে করছি। বিআরটি যে কর্তৃপক্ষ ছিল তাদের কি গাফিলতি আপনারা পেয়েছেন, তাদের কি বিরুদ্ধে কি অ্যাকশন আপনারা চাইছেন? বিআরটির যে কাজটি সম্পাদন করছিল, প্রকল্প পরিচালক কি জানতো কিনা ওই দিনের কাজের ব্যাপারে, যাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিছু বলছে কিনা? আচ্ছা এখানে কিছু যোগ করে দিই, আপনি যে তদন্ত কমিটির কথা বারবার আপনি বলছেন, সেই তদন্ত কমিটির সাময়িক প্রতিবেদনে ঠিকাদার প্রতিষ্ঠানে গাফিলতি পেয়েছে, আমাদের সচিবও বলেছে শতভাগ ঠিকাদার প্রতিষ্ঠানে এখানে দায় আছে। এই যে 15ই আগস্ট চুক্তির দিনে তারা কাজ চালালো, এই অনুমতিটা তো নিশ্চয়ই রিসিভ করা দরকার, তাই না? ন্যূনতম কর্মকর্তারা দিয়ে প্রথম প্রশ্ন তাদের গ্রেফতারে আপনাদের বাধাটা কোথায়? আর একটা কথা, তদারকির দায়িত্বে যারা থাকে আমাদের সরকারি সহযোগীরা 4টা পরামর্শ কমিটি আছে, এই 4টা পরামর্শ সহকারী অবশ্যই এদের আপনাদের গ্রেফতারে আপনাদের কোনো বাধা আছে? আচ্ছা আমি একটা কথা বলি, বলে কি তাদেরকে গ্রেফতার করা যাবে না? আপনাদের কি সরকার খুব পাওয়ারফুল, তারা আপনারা এই লোকগুলোকে ধরে নিয়ে আসছেন বাসাবাড়ি থেকে, দেখেন এদেরকে এজাহারেও নাম নাই, দেখেন হেল্পার ধরে নিয়ে আসছেন, চালক ধরে নিয়ে আসছেন, যারা আপনারা পাওয়ারফুল মনে করেন। আপনি বললেন যে ঘটনাস্থলে কিছু দূরে চাইনিজ লোকজন ছিল, তাদের একজনকেও আপনারা পেলেন না যে আপনারা দাঁড়ায় থাকা অবস্থা কেন ঘটনাটি ঘটলো? আচ্ছা আমি ওরা মনে থাকবে না, এতগুলো ইস্যু তো, অনেকগুলো ইস্যু আপনারা বলেছেন, আমি একটু আপনাদের আচ্ছা এখানে একটি মহিমের সাথে একটু বলি বলুন। আচ্ছা এখানে একটি বিষয় আপনাদেরকে বলি, ঘটনাটি যখন ঘটেছে তখন কিন্তু আমরা যে কার্যক্রম শুরু করেছি, এই ঘটনার সংশ্লিষ্ট যে মামলা হয়েছে আপনি দেখেন প্রতিটা স্টেক হোল্ডারেরই ব্যক্তিবর্গ আমরা গ্রেফতার করেছি। এখানে আমরা যে শুধু চালক বা অপারেটরকে ধরেছি বা হেল্পারকে ধরেছি তা না, আপনি দেখেন যে ক্রেন দিয়েছে তাকে ধরেছি, তার ক্রেন ফিটনেস আছে কিনা, না ফিটনেস নাই, কেন যে ক্রেন ক্রয় করেছে সেই কোম্পানিকে ধরেছি, যারা এই চাইনিজ গেজেবা গ্রুপ কোম্পানির যারা এখানে ছিল। আচ্ছা এখানে আপনার যে কথাটি বলছেন, দেখেন এখানে একটি তদন্ত কমিটি কাজ করছে, দেখেন আচ্ছা আমরা এটি আমি বলছি, আমরা প্রাথমিকভাবে আমরা যাদেরকে গ্রেফতার করেছি, গ্রাউন্ডে যারা যাদের কথা বলেছে যে আমি তার কথার ভিত্তিতে আমি এখানে আসছি, আমাকে সেই নির্দেশ দিয়েছে আমি এই কাজ করছি,
তার গ্রাউন্ডে অপারেটরকে যে বলেছে হ্যাঁ আপনি আজকে কাজ করেন, কে বলেছে? মঞ্জুর বলেছে। হেল্পারকে কে বলেছে যে তুমি যে ট্রেন চালাও? ড্রাইভার বলেছে। নিরাপত্তার যে দুজন ছিল তাকে কে বলেছে যে তোমরা আজকে কাজ করো? জুলফিকার বলেছে। জুলফিকারকে কে দায়িত্ব দিয়েছে? মঞ্জুর বলেছে। ক্রেন কেন এখানে? সেখানে হলো তোফাজ্জল, ইফতেখার, আজহার। আমরা কিন্তু প্রাথমিকভাবে যাদেরকে মনে করেছি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে এসেছি। দেখেন এখানে একটি বিষয়, আইন সবার জন্য সমান। এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঘটনার পরপরই বলেছে যে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকেই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত কিন্তু দেখেন অপরাধ করে এই সরকারের সময় বা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত অপরাধ করে কেউ পার পায়নি। সো এখানে তদন্ত কমিটি যেই রিপোর্টটা করতেছে বা যেই রিপোর্টটি দিচ্ছে এটা অনেকটাই কনক্লুসিভ একটি রিপোর্ট হবে। সেখানে যাদের ইনভলভমেন্ট আসবে, যদি এখানে আপনারা যেটা বলছিলেন যে বিআরটি এর যে কাজটি প্রকল্প চলছিল, এই প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হচ্ছে যে চাইনিজ গেজুবা গ্রুপ কোম্পানি। সো এই কোম্পানি কোন লেভেল পর্যন্ত এখানে ইনভলভ, কারা ইনভলভ, এটা কিন্তু অবশ্যই এই তদন্ত কমিটির মাধ্যমে বের হয়ে আসবে। আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের প্রাথমিকভাবে গোয়েন্দা তথ্য বা আমরা যে কার্যক্রম ছিল, আমরা স্টেপ বাই স্টেপ দুর্ঘটনা ঘটিয়েছে কে? চালক, অপারেটর, তাদেরকে জিজ্ঞাসা করছি কে তোমাদেরকে এমপ্লয় করেছে? নিরাপত্তা তোমাকে কে এমপ্লয় করেছে? ক্রেন কিভাবে আসলো? একটা 80 টনের ক্রেন কিভাবে 70 টনে মালামাল শিফট করছিল? ক্রেনটি কি ত্রুটি মুক্ত না ত্রুটিযুক্ত? ট্রেনটি হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী 96-97 থেকে, এবং এটা এখন মেয়াদ উত্তীর্ণ, লাস্ট রিনিউ করা হয়নি। সো প্রাথমিকভাবে আমরা যাদেরকে মনে করেছি তাদেরকে আমরা গ্রেফতার করেছি। এখানে আরও বিস্তর জিজ্ঞাসাবাদের সুযোগ আছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধরা হয়েছে এবং বিস্তর জিজ্ঞাসাবাদে বিজ্ঞ যে আয়ও রয়েছেন তিনি, প্লাস যারা তদন্তকারী সংস্থা বা যারা তদন্ত করছেন, আরও বিষয়গুলো বের হয়ে আসবে। তখন নিশ্চয়ই কিন্তু আপনারা আরও ভালো কিছু রেজাল্ট পাবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।